শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আর মাত্র একদিন পরই নতুন অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। যতটুকু জানা গেছে, খুব বেশি পরিবর্তন আসছে না। এবারের মুদ্রানীতিতে সংকোচনের পথেই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক, বাড়ানো হচ্ছে নীতি সুদহার। তবে এইবারই প্রথম সরাসরি ঘোষণা না করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে মুদ্রানীতি, অর্থাৎ নতুন মুদ্রানীতির নানা বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য জানা যাবে না, সুযোগ থাকছে না সাংবাদিকদের প্রশ্ন করারও। দর্শক, মুদ্রানীতিতে কি থাকছে এবং কি থাকা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন পিআরআই অর্থাৎ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ডক্টর আব্দুর রাজ্জাক। জনাব রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি। মুদ্রানীতি বরাবরের মতোই নতুন অর্থ বছরের যেহেতু প্রথম 6 মাসের জন্য ঘোষণা করা হবে, মুদ্রানীতি গত বছরের থেকে আমরা দেখতে পাচ্ছি সংকোচনের দিকেই গেছে, সঙ্গত কারণেই, অর্থনৈতিক পরিস্থিতির কারণে। যেটি মূল উদ্দেশ্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটার কারণে বারবার নীতি সুদহার বাড়ানো হয়েছে, সংকোচনের দিকে যাওয়া হয়েছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেটি কি হয়েছে? হয়নি সেটি, কিন্তু সেটি হয়নি কেন আসলে? আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি ঠিকই বলেছেন, আমরা একটি সংকোচনমূলক যে মুদ্রানীতি দেখছি, মনিটারি পলিসি, এবং এটার মাধ্যমে কিন্তু এখনো আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারি না। কেন পারি না? সেটার মূলত একটি প্রধান কারণ হচ্ছে যে আমরা পলিসিগুলোকে নেয়ার ক্ষেত্রে একটু বিলম্ব করে ফেলেছিলাম আর কি। আপনার মনে আছে যে ইনিশিয়ালি আমাদের একটা ইলেকশন নির্বাচনের সময় ছিল, তখন অনেক সময় কঠিন পলিসিগুলো নেওয়া যায় না। সেটা তারপরে ইলেকশনের পরে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা স্মার্ট ইন্টারেস্ট পলিসি দিকে গেলাম, সেটা আসলে তত বেশি এফেক্টিভলি কাজ করে না, এবং তারপরে মোটামুটি একটু শক্ত হাতে মনিটারি পলিসিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই প্রয়াস অব্যাহত আছে। এবং মোটামুটি একটা মার্কেট বেসড ইন্টারেস্ট সিস্টেম যে আমরা চালু করেছি, এটার পরে কিন্তু আসলে সেরকম সময় এখনো যায় নাই। সুতরাং এই পলিসিটিকে হয়তো কার্যকর করতে একটু হয়তো সময় লাগবে। এবং আপনি ঠিকই বলেছেন, এই জন্য হয়তো আমরা আশা করছি, মানে আমরা সব অনেকে হয়তো মনে করছেন যে ঘোষণাটা আসতে যাচ্ছে পরের মনিটারি পলিসি স্টেটমেন্ট, সেখানে কিন্তু আমরা দেখবো যে মোটামুটি হয়তো ইন্টারেস্টেড যে পলিসি সরকারের, সেটা হয়তো কন্টিনিউ করবে। কাজে ওই সংকোচনমূলক নীতি আমার ধারণা যে অব্যাহত থাকবে এবং সেটার মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। একটি জিনিস আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে, দেখুন, খালি তো ওই যে মুদ্রানীতির যে ব্যাপার সেটাই তো না। আমাদের কন্ট্রাকশন মনিটারি পলিসি মানে ইন্টারেস্ট রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফিসকাল পলিসি কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। এবারের বাজেটে সরকার বলেছেন যে ফিসকাল সেক্টরে যে ঘাটতি বাজেট, সেটার পরিমাণ সামান্য কমেছে, কিন্তু ওটাও কিন্তু একটা উদ্বেগের জায়গা আছে যে মনিটারি পলিসির সঙ্গে যদি আমরা একটা সমন্বিত ফিসকাল পলিসি যদি না নিতে পারি, তাহলে কিন্তু মনিটারি পলিসি যেটাকে অ্যাচিভ করতে যাচ্ছে, ফিসকাল পলিসি দিয়ে সঠিক রকম সহায়তা না পেলে সেই অবজেক্টিভ কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না, সেটা হচ্ছে। আর এর সঙ্গে তৃতীয় একটা এলিমেন্ট হচ্ছে কি, এই মূল্যস্ফীতিটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে আভ্যন্তরীণ বাজার ব্যবস্থার উপর একটু গুরুত্ব দিতে হবে। আপনি জানেন যে অনেক সময় জিনিসপত্রের দাম বাড়ে, ডোমেস্টিক মার্কেটের মধ্যে যে সাপ্লাই শকস থাকে সেটা, বা বাজারে নিয়ে অনেক সময় অনেক কারসাজির গল্প বা স্টোরি শুনেছি আপনাদের, বা মিডিয়া রিপোর্ট পাবলিশ হয়েছে, সেগুলোর উপরে যদি যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ না করা যায়, সেগুলো থেকে আমরা যদি মুক্ত না হতে পারি, তাহলে কিন্তু আমরা মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারবো না। জি, গতবার যখন মানে সবশেষ অর্থাৎ গত অর্থ বছরের যেটি দ্বিতীয় যেই মুদ্রানীতি ঘোষণা করেছিলেন, তখন গভর্নর বলেছিলেন, এবং সেখানে একটি টার্গেট ছিল যে জুন নাগাদ, অর্থাৎ যে মাসটা চলে গেছে, এই জুন নাগাদ
মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে। এর ধারে কাছেও আমরা যেতে পারিনি। এর পেছনে আপনি অনেকগুলো কারণ বলেছেন। এই জায়গাটাতে আসলে নতুন অর্থ বছরে এই বাস্তবতায় দাঁড়িয়ে এই নতুন মুদ্রানীতিতেও নিশ্চয়ই এই ধরনের একটি উচ্চাভিলাষী টার্গেট হয়তো থাকবে, এবং সেটি করার জন্য যে ধরনের এলিমেন্টগুলো থাকা উচিত, যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত, সেগুলো কতটা নেওয়া হবে সেটি দেখার বিষয়। আপনি কি মনে করেন যে এবারের মুদ্রানীতিতে আসলে কোন বিষয়গুলো থাকতে পারে? আপনার অনুমান কি বলে আর কি, নতুন মুদ্রানীতিতে কোন বিষয়গুলো থাকতে পারে? হ্যাঁ, আমি বলবো যে তার আগে আপনাকে বলি যে এর আগে যে কাজ করেন সেটা কারণটা আমি খানিকটা বলেছি। আমরা একটু দেরি করে ফেলেছিলাম 1 নাম্বার, তারপরেও এই বাজার ব্যবস্থায় সঙ্গে আমরা কিভাবে যাব সেক্ষেত্রেও আমরা খানিকটা সময় নিয়েছি। একটা যে ইন্টারেস্ট আমরা যে করেছিলাম যে সেটা নিতে একটু দেরি হয়েছে। তো এখন আমরা মোটামুটি একটা সুদের হার অনেকখানি বাড়ানো হয়েছে, সেটা যেমন কাজ করেছে। এটার সঙ্গে আমি একটু আগে বলেছি যে বাজেট ঘাটতিটা সেটা যদি আমরা সহনীয় পর্যায়ে নামিয়ে না আনতে পারি তাহলে কিন্তু হয়তো এই মূল্যস্ফীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এখন সামনের পরিস্থিতি কি থাকবে, আমার কাছে মনে হয় সেখানে থাকবে একটি হচ্ছে যে সুদের হার কত হবে সে ব্যাপারে একটা পরিষ্কার ধারণা থাকবে আর কি। হয়তো একই সুদের হার ওনারা মেনটেন করতে পারেন বা হয়তো এটাকে বাড়িয়ে দিতে পারেন ওই মূল্যস্ফীতির চাপকে কমিয়ে আনতে। একটি কমিটমেন্ট থাকতে পারে মনিটারি পলিসিতে, সেটা হচ্ছে যে সরকারকে যদি অর্থ সংকুলন করতে হয় তাহলে সেন্ট্রাল ব্যাংক কি করবে। আমরা জানি যে এখন খানিকটা কন্ট্রোল ওনারা নিয়েছেন যে সরকারকে ঋণ দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদেরকে একই অবস্থায় রাখতে হবে, না হলে কিন্তু এই পলিসি বাস্তবায়ন হবে না। আরেকটি জিনিস থাকতে পারে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বলতে পারে, যদিও ফিসক্যাল পলিসি এটা সরকারের অর্থ বিভাগের কাজ, কিন্তু তাদের সঙ্গে কিভাবে সমন্বয় সাধন করা হবে সেই ব্যাপারটা তারা খেয়াল করতে পারেন। যেহেতু আমরা মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারি না এই পর্যন্ত, কাজে লক্ষ্য থাকতে হবে যে ঘাটতি বাজেটের যে অর্থায়নের দরকার সেটা যদি সরকার আরেকটু যদি সুবিন্যস্ত করতে পারে, এটাকে যদি আরেকটু কন্ট্রোল করা যায়, তাহলে আমি মনে করি যে ওটাকে ভালো মতো নিয়ন্ত্রণ করতে পারলে হয়তো মনিটারি পলিসির সঙ্গে যেরকম সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত সেটা করা যাবে। আপনি জানেন যে 4.6 ভাগ জিডিপির তুলনায় যে ঘাটতি বাজেটের জন্য চিন্তা করা হচ্ছে, আমার কাছে মনে হয় এটা এই বছরের আলোকে অনেক বেশি। কাজে সেখানে যদি আমাদের একটু হ্রাস করতে পারি, এটাকে যদি 2-3 ভাগের মধ্যে রাখা যায় তাহলে হয়তো সেটা আমাদের যে মনিটারি পলিসি আছে সেটার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে। সেই চেষ্টা হয়তো বাংলাদেশ ব্যাংক করে দেখতে পারে। এখানে একটি প্রশ্ন একটু করতে চাই, সেটি হচ্ছে যে ঘাটতি বাজেট মেটাতে সরকারের যে লক্ষ্য আমরা বাজেটে দেখেছি দুইটি জায়গা থেকে, একটি হচ্ছে বৈদেশিক উৎস থেকে, একটি অভ্যন্তরীণ উৎস থেকে। আমরা জানি গত কয়েক বছরে অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাপক হারে ঋণ নিচ্ছে সরকার, এবং এবারও কিন্তু সেই একই টার্গেট আছে। পাশাপাশি যে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্য রয়েছে, আমরা ইতিমধ্যে দেখেছি চীন থেকে যে ধরনের আশা করা হচ্ছিল, চীন সফরে আমরা সেই ধরনের পাইনি। এবং সামনের দিনে যদি এমন হতে থাকে যে অন্যান্য দেশ বা অন্যান্য সংস্থা আমাদেরকে ঋণ দিতে খুব বেশি আগ্রহী না হয়, অথবা যেই টার্গেট থাকে সেই জায়গাটাতে আমরা যেতে না পারি, কাছাকাছি যেতে না পারি, সেক্ষেত্রে দেশীয় উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা নিশ্চয়ই বাড়বে, কারণ ঘাটতি মেটাতে বিকল্প থাকবে না সরকারের হাতে। সেই সময় আসলে বিনিয়োগের যে লক্ষ্যমূল, আমরা নিশ্চয়ই পলিসিতেও দেখব যে আসলে বিনিয়োগের লক্ষ্যমাত্রা কত থাকে, গতবারের টার্গেট আসলে পূরণ হয়নি, নতুন টার্গেট কি থাকে, সেক্ষেত্রে বিনিয়োগ কতটা বাধাগ্রস্ত হবে, মানে আগামী দিনে আমাদের গ্রোথের জায়গায়, কর্মসংস্থানের জায়গায়, ওভারঅল অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব পড়বে, আপনার কি মনে হয়? হ্যাঁ, কয়েকটি বিষয়ে আপনি বলেছেন, আমি যদি একটু একটু বলতে চাই। সেটা হচ্ছে প্রথমে দেখুন যে মূল্যস্ফীতি যে এর আগে আমরা কন্ট্রোল করতে অনেকটা পারি না, সেটা একটা কারণ ছিল এটা যে আমরা কিন্তু দেখেছি আমাদের বিনিময় হারে বড় মাত্রার কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, আমাদের টাকার অবমূল্যায়ন হয়েছে, সেটাও মূল্যস্ফীতিকে খানিকটা কিন্তু উস্কে দিয়েছে। এবং এটা সব দেশে তাই হয়, যদি আপনি বিনিময় হার যদি নামাতে হয় তাহলে কিন্তু সেটা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয়, এটা একটি ব্যাপার। তারপর আপনি বলেছেন রিজার্ভের ইস্যুটার জন্য তো আপনি বললেন যে চায়না থেকে আমরা যে কি লোন পেতে পারি বা অন্য কোনো দাতা সংস্থা থেকে আমরা আরো সহজ শর্তে লোন পেতে পারি কিনা। হ্যাঁ, এটা মেইন কারণটা হচ্ছে আমাদের রিজার্ভটাকে, যে ক্রাইসিস আমাদের ওখানে আছে সেটাকে কিন্তু আমাদেরকে ট্যাকেল করতে হবে, এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট একটা প্রায়োরিটি। এখন দেখুন বাংলাদেশ ব্যাংক এই যে ইন্টারেস্ট রেটের মাধ্যমে মূল্যস্ফীতিকে কমিয়ে আনার চেষ্টা করছে, এখানে যদি আমরা দেখি আবার যদি টাকা যদি তার মূল্যবান হারায় সেটা কিন্তু আবার ওই মূল্যস্ফীতিকে কিন্তু বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ঘাটতি বাজেটের কথা এই কারণে বলেছেন, আপনি বলেছেন যে এই বছর তাহলে কি করতে পারে।
যদি সরকার অধিক পরিমাণে যদি ঋণ নেয়, সেখানে দেখুন দুটি ব্যাপার আছে। একটি হচ্ছে, যেহেতু বাংলাদেশ ব্যাংক অলরেডি সুদের হার বাড়িয়েছে, ফলে হয়তো প্রাইভেট সেক্টর অনেকেই কিন্তু সেই অতিরিক্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু নিরুৎসাহিত বোধ করবে। সেই ক্ষেত্রে সরকারের একটা সুযোগ আছে যে কমার্শিয়াল ব্যাংক থেকে কিন্তু তারা ওই টাকাটা ধার নিতে পারে না, সেটা হয়তো একটা দিক। আবার এটাও ঠিক, যদি খুব বেশি সরকার সেখানে ধার নেয়, তাহলে ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা চাপ তৈরি হবে, লিকুইডিটি ক্রাইসিসের ইস্যু আছে, সেখানে প্রাইভেট সেক্টরে যারা ইনভেস্ট করতে চান তারা হয়তো সেই সমপরিমাণ সুবিধা পাবেন না, সেটা একটা কনসার্ন। এটার সঙ্গে দেখুন আরেকটা জিনিস বলবো যে, যেহেতু এই বছর আমরা এরকম চাপের মুখে আছি, সেখানে বাজেটে কিন্তু একটা উচ্চ প্রবৃদ্ধির হার দেওয়া হয়েছে আর কি। যে বছরে উচ্চ মূল্যস্ফীতি থাকে, সেই বছরে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের টার্গেট একটা ভালো একটা লক্ষ্য না। কাজে সেখানে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে রেশনালাইজ করতে পারি। যদি আমরা সেটা করতে পারি এবং যদি আমাদের ঘাটতি বাজেটের যে অর্থায়ন, এটা যদি পুরোপুরি না করতে হয়, ঘাটতি যদি আমরা অনেক কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু সরকারের সেরকম লোন নেওয়ার কিন্তু দরকার নাই, এবং সেটাও কিন্তু আমাদেরকে তখন হেল্প করবে এই মূল্যস্ফীতির এটাকে কমিয়ে আনতে। আরেকটা জিনিস আপনি তুলেছেন যে বেসরকারি বিনিয়োগের কি হবে। দেখুন, এই বছর ইন্টারেস্ট রেট বেড়েছে অনেক, কাজে সত্যিকার অর্থে আমাদেরকে মেনে নিতে হবে যে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু কিছু আপনার সমস্যা আছে। আমাদের কিছু ট্র্যাডিশনাল সমস্যা আছে বিনিয়োগের পরিবেশ, সেটার সঙ্গে এবার কিন্তু যোগ হচ্ছে এই সুদের হারের যে বর্ধিত যে আমরা ট্রেন্ড দেখছি সেটা। একটা জিনিস, যদি আমরা মূল্যস্ফীতিটাকে লাগাম টেনে ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের খানিকটা পলিসি ফ্লেক্সিবিলিটি তৈরি হবে। মূল্যস্ফীতি কমে আনা মানে হয়তো সামনের বছর থেকে আমরা দেখবো যে সুদের হার কমে যাচ্ছে, এবং তখন কিন্তু অতিরিক্ত বিনিয়োগ করা যাবে। কাজে এখানে একটা পলিসি ট্রেড অফ আছে। যে বছর অনেক বেশি মূল্যস্ফীতি হয় এবং আমার অবজেক্টিভ হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে আনা, সেই বছরে হয়তো আপনি মনে করতে পারেন না যে প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চাঙ্গা ভাব থাকবে। আমরা এই পলিসিগুলোকে এই কারণে নেওয়া হচ্ছে যেন ভবিষ্যতে মধ্যম মেয়াদে যেন আমরা আমাদের কম্পিটিটিভনেস ফিরে পাই, আমাদের যেন প্রাইভেট সেক্টর আরো ভালো করতে পারে। আরেকটা জিনিস না বললেই নয়, দেখুন আমি মনে করি না যে বিদেশ থেকে লোন নিয়ে এসে সেটার মাধ্যমে রিজার্ভটাকে বাড়ানো, এটা একটা ভালো একটা সুদূর প্রসারী কিন্তু লক্ষ্য না। রিজার্ভ বাড়ানোর জন্য আমাদের যে দুটো জায়গায় মনোনিবেশ করতে হবে, সেটি হচ্ছে আমরা আমাদের রপ্তানি খাতে যে সক্ষমতা সেটাকে বাড়াতে পারি কিনা, আমরা রেমিটেন্স থেকে আরো বেশি পরিমাণ রেমিটেন্সেস ফর্মাল চ্যানেলের মধ্যে আনতে পারি কিনা, সে দুটো জায়গায় কিন্তু লক্ষ্য করলে এই রিজার্ভের ব্যাপারটা কিন্তু সাস্টেনেবল হবে। একটি জিনিস দেখুন, আমরা লোন নিচ্ছি এবং সেটাকে হয়তো অবকাঠামো খাতে বিনিয়োগ করছি, এটা ভালো, এটা মধ্যম থেকে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে সুফল দিবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন, যেটা সবচেয়ে আমাদের এখন দরকার, যে এমন লোন হতে হবে যেটা আমাদের এক্সপোর্ট সেক্টরে সরাসরি যাবে, এবং তার মাধ্যমে যদি অতিরিক্ত রপ্তানি করতে পারি, সেটা কিন্তু আমাদের ওই রিজার্ভ বৃদ্ধিকে কিন্তু সাহায্য করবে। এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। জি অবশ্যই, এটা খুব ভালো একটি পয়েন্ট বলেছেন আপনি। এই রপ্তানির প্রশ্ন যেহেতু আসছে, রপ্তানি নিয়ে সাম্প্রতিক সময়ে একটি বিতর্ক তৈরি হয়েছে রপ্তানির যে ডেটা নিয়ে, এবং এইটা কিন্তু আসলে আমাদের একটা অর্থনীতিতে আসলে ডেটা অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতে এতটা গরমিল থাকা, কোন ডেটাটা আসলে ব্যবহার করবে, কোন ডেটাটাকে আমরা ধরে নিব, সেই জায়গা নিয়ে প্রধানমন্ত্রীও কথা বলেছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন এখানে আসলে ভুল নেই। দুই সংস্থা আসলে দুই ধরনের হিসাবকে মেজার করে এই জিনিসটা নেয়। আপনার কাছে কি মনে হয়, এটিকে আপনার যদি কোনো পরামর্শ থাকে, এটিকে আসলে একটি সমন্বয়ের জায়গায় এনে একটি সুনির্দিষ্ট সঠিক ডেটা পদ্ধতি কিভাবে চালু করা যায়, আপনার কাছে কোনো পলিসি বা চিন্তার মধ্যে আছে কিনা? প্রথম কথা, দেখুন আমি মনে করি অবশ্যই ডেটার ক্ষেত্রে এটা গভর্নেন্স ভালো হতে হবে, অ্যাকাউন্টেবিলিটি ভালো হতে হবে। এভাবে কোনো সন্দেহ নেই। ভালো ডেটা ইনফরমেশন না থাকলে সরকার তো পারবে না ইনফর্ম পলিসি ডিসিশন নিতে, ওই ডিসিশন গুলো ভালো হবে না। এটা একটা বড় জিনিস। এখন কি করা যেতে পারতো, দেখুন অনেকগুলো এই সমস্যার কিন্তু সমাধান আছে। বাংলাদেশ কত রপ্তানি করছে, এটা যেমন আমরা বলতে পারি যে জাহাজে যখন মাল উঠছে সেটা হিসাব করে, অথবা বাংলাদেশ ব্যাংক কত টাকা রপ্তানি থেকে পাচ্ছে, এটার সঙ্গে আমরা কিন্তু মিরর ডেটা ব্যবহার করতে পারি। মানে পৃথিবীর অন্য দেশ কি বলছে, তারা বাংলাদেশে কতখানি আমদানি করছে, সেটাই তো আমাদের রপ্তানি। তারা ইউরোপিয়ান ইউনিয়ন ডেটা আমরা দেখতে পারি যে ওরা কত আমাদের থেকে আমদানি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কত আমদানি করছে, তাদের ডেটা তো ভালো, সেটা কিন্তু আমাদের একটা ইন্ডিকেশন দিতে পারে। কাজে এই প্রয়াসগুলোকে অ্যাকশন নিতে হবে। কিন্তু শাহাদাত, যে জিনিসটা না বললে সবচেয়ে বড় মানে ভুল হবে, সেটা হচ্ছে কি, এই যে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, বা বলতে পারেন যে আমাদের ক্যাপাসিটি, এই বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সরকার চেষ্টা করতে পারে যারা থিঙ্ক ট্যাঙ্কস আছে তাদের কিন্তু ইন্টিগ্রেট করতে। আজকে যদি দেখুন, আপনি এনবিআর এর ডেটা যদি আপনি রেগুলার বেসিসে যদি পাবলিশ করেন, তাহলে কিন্তু অনেক যে গবেষণা সংস্থা আছে তারা কিন্তু সেই ডেটা নিয়ে কাজ করতে পারবে, তারা কিন্তু সেই ডেটা কোনো ভুল ত্রুটি থাকবে সেটাও কিন্তু ধরে দিতে পারবে।
অনেক সময় আমরা মনে করি যে ইনফরমেশন দিলে মানুষ সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা কিন্তু সরকারকে সঠিক নীতি সিদ্ধান্ত নিতে কিন্তু সহায়তা করবে। ডেটার ক্ষেত্রে অনেক গবেষণা সংস্থা বাংলাদেশে আছে যারা কিন্তু অনেক ভালো কাজ করছে এবং তাদেরকে সেটা দিতে হবে। পৃথিবীর অনেক দেশ তারা তাদের ওয়েবসাইটে সব ডেটা, তথ্য, উপাত্ত আপনারা সবসময় সরবরাহ করে থাকে, যার ফলে ওইগুলো নিয়ে অনেক ভালো গবেষণা হয় এবং সেই গবেষণার সুফল কিন্তু ওই দেশ পায়। আমাদেরকে কিন্তু সেরকম একটা মেকানিজম তৈরি করতে হবে। এনবিআর যে ডেটা কালেকশন করে এটা কিন্তু ওরা নিজেদের কাছে রেখে দেয়, ওই ডেটা পাবলিশ করে না, অল্প কয়েকজন লোকের কাছে সেই ডেটা আছে। এই ডেটাটাকে প্রত্যেক মাস বেশি যদি পাবলিশ করা যায়, অনেকে সেখান থেকে গবেষণা করে সুবিধা নিতে পারবে, পরামর্শ দিতে পারবে এবং বাংলাদেশকে নিয়ে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আরো কাটিং এজ গবেষণা হওয়ার সুযোগ কিন্তু সেখানে আছে। আমরা সেদিকে মনোনিবেশ করতে হবে। জি অবশ্যই, এনবিআর আসলে এই বিষয়টা নিশ্চয়ই বিবেচনা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর রাজ্জাক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আসন্ন মুদ্রা নীতিতে আসলে কি থাকছে এবং রপ্তানি খাতের এবং অর্থনীতির নানান বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ডক্টর আব্দুর রাজ্জাক। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে 61,30,000 মানুষ। স্বাস্থ্য খাতে অপর্যাপ্ত বরাদ্দ ও এর সঠিক ব্যবহার না হওয়ায় চিকিৎসা ব্যয় বাড়ছে সাধারণ মানুষের। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত এক সেমিনারে গবেষণাপত্রটি উপস্থাপন করেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর আব্দুর রাজ্জাক সরকার। গবেষণায় বলা হয় 1997 সালে চিকিৎসার পেছনে মানুষের পকেট থেকে যেত 55.9% অর্থ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 73%। মানুষকে এই চাপ থেকে মুক্ত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা যদি আমি নিশ্চিত করতে না পারি, আমি যতই ঢাকা শহরে বসে বড় বড় লেকচার দিই, কোনো লাভ হবে না। কারণ আপনারা যদি গ্রামে যান, গিয়ে দেখেন বা গন্তসত্তা মায়েদের কি অবস্থা, এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। ওই জায়গায় আমার এখন টার্গেট, আমি ওই জন্যকে ঠিক করবো আগে। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরবো শেয়ার বাজারের আপডেট ও ব্যবসা বাণিজ্যের আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডাটা বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর জানাবো। দর্শক, পুঁজিবাজারে লেনদেন চলছে। এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যদি আমরা দেখি এই মুহূর্তে লেনদেনের যে অবস্থা, দুটি সূচক কমেছে অর্থাৎ নেতিবাচক রয়েছে। একটি সূচক কিছুটা বেড়েছে অর্থাৎ প্রধান সূচক ডিএসএক্স ইন্ডেক্স কিন্তু প্রায় 10 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5,475 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 3 পয়েন্টের মতো এবং ডিএস30 কিছুটা বেড়েছে, 9.5 পয়েন্টের মতো বেড়েছে, অবস্থান করছে 1953-তে। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 400 কোটি টাকার কম, 394 কোটি 37 লাখ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 95টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত আছে 61টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজার নিয়ে আমরা বিশ্লেষণ শুনতে চাই। এবার আলোচনায় অংশ নিতে যোগ দিচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন FCA। মাহমুদ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। জি, দীর্ঘদিন পর আপনার সাথে আবারও পুঁজিবাজার আলোচনায় আমরা একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার কেমন যাচ্ছে, আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, সাম্প্রতিক সময়ে তো পুঁজিবাজার ভালো যাচ্ছে না, সেটা সূচকেই বোঝা যাচ্ছে। সপ্তাহ দুয়েক আগে পুঁজিবাজারের একটা উত্থান দেখা যাচ্ছিল। আমি যদিও এটাকে উত্থান বলতে রাজি না, আপনার পুনরুদ্ধার বলবো। পুনরুদ্ধার একটা ইনিশিয়েটিভ ছিল, সেটা আবার মুখ থুবড়ে পড়েছে। দেখেন, আমি যেটা বলবো যে এই যে বাংলাদেশের একটা সম্ভাবনাময় অর্থনীতি বা আপনার সম্ভাবনাময় পুঁজি বাজার, তো এটা কেন জানি হয়ে উঠছে না। এটা মূলত নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের ক্রীড়ানকে পরিচালিত হচ্ছে এবং তারা যখন ইচ্ছা করে তখন এই পুঁজি বাজারের
এই সূচকের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি করতে পারে খুব সহজে, আবার আপনার ইচ্ছা মতো তারা এখান থেকে সরতে পড়তে পারে ছোট বিনিয়োগকারী বা গরিবের টাকা নিয়ে। তো এটাই হচ্ছে দুঃখের বিষয় যে স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেল, তো অর্থনৈতিক উন্নয়নের জন্য যে বড় একটা নিয়ামক হওয়া উচিত যে ক্যাপিটাল মার্কেট, এবং সবাই কিন্তু সব বোর্ডারাই বারবার বলেছে। কিছুদিন আগে আপনার আমাদের খুবই স্বনামধন্য এবং সর্বজন শ্রদ্ধেয় রেহমান সোবহান স্যারও বললেন যে এই যে ব্যাংকিং সেক্টর থেকে দীর্ঘমেয়াদে প্রজেক্টে ফাইন্যান্স হয়, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য প্রচন্ড একটা ঝুঁকির বিষয়। তো এখানে ক্যাপিটাল মার্কেট থেকে ক্যাপিটাল সংস্থান হওয়া উচিত, বাট কোনোভাবেই যেন এটা হয়ে উঠছে না। ইভেন আপনার হচ্ছে সরকারের উপর মহল থেকেও আশা ভরসা দিলেও সেটা আপনার রেজাল্টে পরিণত হচ্ছে না। তো এটাই একটা আপনার আশঙ্কার ব্যাপার যে একদম সরকারের উপর মহল থেকে বললেও যদি না হয়, এটা কি আদৌ হবে না এটা একদম হওয়ার না, আসলে কি, তো সেটা আশঙ্কার ব্যাপার হয়ে দাঁড়ায়। এছাড়া পুঁজিবাজার নিয়ে আশার কিছু দেখছি না এখন পর্যন্ত। তার মানে আসলে এই মুহূর্তে পুঁজিবাজার নিয়ে মানুষেরও মানে সাধারণ বিনিয়োগকারীরা তাহলে করবে কি আসলে? এই তারা একটা টেকসই বিনিয়োগের জায়গা পাচ্ছে না। যারা পুঁজিবাজারে এরই মধ্যে বিনিয়োগ করে রেখেছে তাদের মধ্যে আমরা হতাশা দেখি, তাদের অনেকগুলো অর্থ সেখানে আটকে রয়েছে, লোকসানে আছে, এবং নতুন করে যারা বিনিয়োগে আসতে চায় তাদের মধ্যে হতাশা। অর্থাৎ এই ধরনের যদি একটা বিনিয়োগ পরিবেশ থাকে, এই ধরনের যদি একটি পুঁজিবাজার থাকে, সেক্ষেত্রে তো বাংলাদেশের মানে এই পুঁজিবাজার নিয়ে আমরা আসলে আশা করার মতো কিছু কি আমরা পাচ্ছি? মানে আপনি যেটি বলছিলেন যে এইটি একটি গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে, সেই জায়গাটাতে রেগুলেটরও কিছু করতে পারছে না। আসলে এখানে সরকারের কি উপর মহল থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা বা বড় কোনো মানে পদক্ষেপ নেওয়ার কি কোনো সুযোগ আছে? দেখুন, সুযোগ তো আছে, কারণ এটা স্বীকার করতে হবে যে সরকারের নতুন টার্মের জাস্ট ফার্স্ট ইয়ার চলছে, ফার্স্ট ইয়ারের বাজেট হলো, তো সরকার পলিটিক্যালি খুব স্ট্রং অবস্থায় আছে। তো কাজে এখানে যদি রাজনৈতিক সদিচ্ছার যদি প্রতিফলন ঘটানো যায়, যে আপনার শুধুমাত্র যে কথা ফুলঝুরি দিয়ে না, যদি আপনার রাজনৈতিক সদিচ্ছা সত্যিকার অর্থেই থাকে এবং সেটার যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই পুঁজি বাজারকে অনন্য উচ্চতায় নিয়ে আসা যাবে। শুধু তাই নয়, এই পুঁজি বাজারের কন্ট্রিবিউশনের মাধ্যমে অর্থনীতিকেই কিন্তু আরেকটা হাইটে নেওয়া যাবে, এবং অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু একটা সাস্টেনেবিলিটি পাবে। তো এখানে দেখুন, আমি বলবো যে সুশাসনের প্রচন্ড অভাব আছে, এবং বাজার ব্যবস্থাপনায় যে গোষ্ঠী জড়িত আছে, আমি বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলবো, কারণ তারা তো প্রাইমারি রেগুলেটর, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো দেখভাল করবে বা পলিসি করবে। তো এই ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে এখানে গভর্নেন্সে যদি সুশাসন আনা না যায়, এবং যারা সিদ্ধান্ত গ্রহণকারী তারা যদি তাদের সিদ্ধান্ত গ্রহণে শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে, ওভারঅল বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ বা পুঁজি বাজারের দীর্ঘমেয়াদী আপনার উন্নয়নের কথা চিন্তা না করে, তাহলে বোধ হয় না কোনো কিছু হবে। কারণ দেখুন, এই যে আমাদের পুঁজি বাজারটাকে আপনার ডিমিউচুয়ালাইজেশন করে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নেওয়া হলো, বাট আলটিমেটলি কিন্তু আমরা পেলাম না। তো তাহলে আইনের বাধ্যবাধকতা ছিল, এটা ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, বিদেশি একটা পার্টি এখানে এসেছে যারা আপনার সাংহাইয়ের মতো আপনার একটা সফল পুঁজিবাজার, বাট তারাই বা কতটুকু কন্ট্রিবিউশন রাখতে পারছে, এবং এখানে আপনার যারা ডিরেক্টর হিসাবে যান ইন্ডিপেন্ডেন্ট, তারা কতটা আপনার তাদের যে কার্যক্রম সেখানে কতটা ইন্ডিপেন্ডেন্ট, এন্ড তারা যারা যে কয়জন শেয়ার হোল্ডার ডিরেক্টর আছে তাদের কাছে কতটুকু ডিপেন্ডেন্ট, ইভেন তারা পর্যন্ত আপনার মনে করেন এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের নামে কথা চলে আসে যে তারা বিভিন্ন ভাবে মার্কেট মেকআপ করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তো এরকম হলে আদৌ আমার মনে হয় না আশার কোনো আলো দেখা যাবে। তো এখানটায় সুশাসন আনতে হবে, সুশাসন আনলেই কেবলমাত্র বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আকৃষ্ট হবে, এবং তাদের বিনিয়োগে
একটা আপনার সেফটি থাকবে, আদারওয়াইজ হবে না। কারণ আপনি শুধু কথা বলবেন বা বিনিয়োগের কোনো নিশ্চয়তা দিবেন না, অন্যায্য ভাবে তাদের এখানে রক্তক্ষরণ হবে এবং আমরা বলবো যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঠিকমতো ডিসিশন নেয় না, এটা বলাটা আমার মনে হয় না যে অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ আপনি বলছেন সুশাসন নিশ্চিত করতে হবে, এবং সুশাসন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সদিচ্ছার কথা আপনি বলছেন, এটি অবশ্যই দরকার, যেটি না হলে আসলে পুঁজিবাজারকে একটি টেকসই জায়গায় আনানো যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন। দর্শক, পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনছিলাম, অতিথি ছিলেন আমাদের সাথে মাহমুদ হোসেন FCA। এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার আজকে কেনা হচ্ছে 117 টাকায় এবং বিক্রয় হচ্ছে 118 টাকায়। ইউরো 125 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 144 টাকা, বিক্রয় 150। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল 27 টাকায় কিনে 30 টাকা 10 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 32 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ এখন এই মুহূর্তে রেকর্ড দামে বিক্রি হচ্ছে দেশের বাজারে, 1,20,000 টাকার বেশি প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,14,000-এর বেশি, 18 ক্যারেট 98,246 টাকা, এবং সনাতন স্বর্ণ কিনতে প্রতি ভরিতে গুনতে হচ্ছে 81,000 টাকারও বেশি। রূপার দরদাম জানাতে চাই। এই মুহূর্তে রূপা বিক্রি হচ্ছে প্রতি ভরি 22 ক্যারেট 2,098 টাকা, 21 ক্যারেটের দাম পড়ছে 2,005 টাকা, 18 ক্যারেট 1,714 টাকা এবং সনাতন 1,282 টাকায়। দর্শক, নিডল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতি। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি নিডল ডাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। আমদানি কমলেও বিদায়ী অর্থ বছরে লক্ষ্যমাত্রা চেয়ে 216 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে বেনাপোল কাস্টমস। আয় হয়েছে 6,164 কোটি টাকারও বেশি। বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা বলছেন, রাজস্ব ফাঁকিতে কঠোর অবস্থানের পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করার কারণেই এমন সাফল্য এসেছে। বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম প্রধান স্থলবন্দর যশোরের বেনাপোল 2023-24 অর্থ বছরে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে 17,21,780 মেট্রিক টন পণ্য, যা আগের অর্থ বছরের চেয়ে কম। তবে আমদানি কমলেও বেড়েছে রাজস্ব আদায়। বিদায়ী অর্থ বছরে এই বন্দর থেকে আয় এসেছে 6,164 কোটি 59 লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি টাকা এবং গত অর্থ বছরের চেয়ে 378 কোটি টাকা বেশি। কাস্টমস কর্মকর্তাদের দাবি, রাজস্ব ফাঁকিতে কঠোর অবস্থান এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির কারণে বেড়েছে আয়। বন্দর কর্তৃপক্ষ যে জিরো টলারেন্স দেখিয়েছে, যার কারণেই আজকে বেনাপোল বন্দরের রেভিনিউ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য অর্জন হয়েছে। বিল অফ এক্সচেঞ্জের যে রেটটা ছিল, সে রেটটা ছিল 110 টাকা। এটা রেটটা এখন বর্তমান চলতেছে 118 টাকা। এই রেট বাড়ার কারণে এখানে রাজস্ব কোটি কোটি টাকা আহরণ হয়েছে। এখানে গেল অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে বেশি আমদানি হয়েছে মেগা প্রকল্প নির্মাণের কাঁচামাল ও যন্ত্রপাতি। তবে সবচেয়ে বেশি আয় হয়েছে পচনশীল পণ্য, কাপড়, গাড়ির যন্ত্রাংশ ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি থেকে। ডলারের দাম বৃদ্ধির কারণে এসব পণ্য আমদানিতে রাজস্ব আদায় বেড়েছে। সেই সাথে অটোমেশনের ফলে বন্ধ হয়েছে ওজন স্কেলের অনিয়ম, বলছেন ব্যবসায়ীরা। স্কেলে ব্যাপক অনিয়ম হতো, এখানে একটা ব্যাপক কারচুপির বিষয় ছিল, সেগুলো যখন রোধ করতে পেরেছে কর্তৃপক্ষ, সেজন্য এবার বেনাপোল কাস্টমস হাউসে গত লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা, আইনের যথাযথ প্রয়োগ, কমিশনার মহোদয়ের সময়ানুগ প্রচেষ্টা এবং সকল কর্মকর্তা কর্মচারীর যে আন্তরিক প্রচেষ্টা, তার ফলেই এ রাজস্ব এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। বন্দরের ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখার পাশাপাশি রাজস্ব আদায়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। আরও একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান, উত্তোলন ও বিপণনকারী সরকারি প্রতিষ্ঠান
কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তা শেখ নওয়াফ সৌদ নাসির এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার এক ভিডিও বার্তায় শেখ নওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে নতুন খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় 96 বর্গ কিলোমিটার আয়তনের এই খনিটিতে অন্তত 320 কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল নিটল ডাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।